আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা চাকরির প্রিপারেশন নিবে বলে মনে করছে বা অনার্স থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে পড়তেছে অথবা অনার্স মাস্টার শেষ করে চাকরির পরীক্ষা দিবে বা দিচ্ছে, তাদের জন্য এক প্রকারের গাইডলাইন স্বরূপ হতে পারে আমার এই ভিডিওটি। হ্যাঁ, আমার এই যে ভিডিওটি, আমি কোনো মুখস্থি বা গতানুগতিক বা গদবাঁধা কথা বলবো না। আমি বলবো যে আমি যে এই জার্নিটা, আমার যে রাস্তাটা আমি পার করে এসেছি, আমার রাস্তায় আসলে কি কি ঘটনা ঘটেছে, আমি কি বাধা পেয়েছি এবং কিভাবে প্রিপারেশন নিয়েছি, সেই আঙ্গিকে এই কথাগুলো বলবো। অনেকেই বলতে পারে বা অনেকেই ভাবতে পারে যে আমি যেটা করি সেটাই কি আসলে সফলতা, আমি যেটা করতেছি বা আমি যে ব্যাংকে একজন ম্যানেজার হিসেবে আছি, প্রিন্সিপাল অফিসার হিসেবে আছি, এটাই কি সফলতা? না, এটা সফলতার সংজ্ঞা আসলে আলাদা আলাদা, ঠিক আছে? কেউ মনে করতে পারে হ্যাঁ এটা সফলতা, আবার কেউ মনে করতে পারে না এটা সফলতা নয়। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই তোমাকে, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। বিশেষ করে পরীক্ষায় যখন রেজাল্ট হয়, দেখা গেল এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, তো এরকম হলো যে একজন ছাত্র এ প্লাস করেছে, গোল্ডেন এ প্লাস আমরা যেটাকে বলি, অল সাবজেক্টে এ প্লাস। সে অল সাবজেক্টে এ প্লাস করে দেখা গেল তার মন খারাপ, কান্নাকাটি করতেছে, তাকে বাবা মা বুঝাচ্ছে। আবার আরেকজন ছাত্র দেখা গেল সে মিষ্টি হাতে করে বিতরণ করে বেড়াচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো তোমার রেজাল্ট কত, বললো 3.5। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি চিন্তা করবে? দেখো, একজন 3.5 পেয়ে কি করছে, মিষ্টি বিতরণ করছে, আবার আরেকজন এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে সে কিন্তু কান্নাকাটি করছে, তাকে বোঝাতে হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কোথায়, সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল হচ্ছে টার্গেটে। অর্থাৎ যে এ প্লাস করেও কান্নাকাটি করছে, সে চিন্তা করেছিল আমি 99% মার্কস আমি সকল সাবজেক্টে পাবো, কিন্তু রেজাল্টে দেখা গেল সে কি 95% মার্কস পেয়েছে। অর্থাৎ সে তার টার্গেটের থেকে কিন্তু 4% পিছিয়ে আছে, এ কারণে সে কান্নাকাটি করছে। আবার যে 3.5 পেয়ে যে মিষ্টি খাওয়াচ্ছে, আহ, সে কিন্তু টার্গেট ফিক্সড করেছিল 3.00। সে যখন 3.00 টার্গেট ফিক্সড করে 3.5 করে ফেলেছে, এবার কিন্তু সে তার টার্গেটকে ওভারকাম করে গেছে, টার্গেটকে আউট করে ফেলেছে, টার্গেটের উপরে চলে গেছে। তাহলে তার যে খুশি, তার বাঁধ ভাঙা খুশি তার ভিতরে কিন্তু বিরাজ করছে। তাহলে সফলতাটা নির্ভর করছে কিন্তু টার্গেটের উপরে। অর্থাৎ তুমি যে টার্গেটটা ঠিক করতেছো, এই টার্গেটটা তুমি যদি পেয়ে যাও, তাহলেই কিন্তু তুমি সফল। দেন তুমি যখন তোমার টার্গেটে পৌঁছে যাবে, তখন কিন্তু অ্যানাদার একটা টার্গেট তুমি আবার সেট করো। অর্থাৎ মানুষ কোনো কিছুতেই খুশি নয়। অর্থাৎ আমরা যখন একটা টার্গেট নিয়ে সেটাতে পৌঁছে যাই, তখন আমরা সেখান থেকে আবার সামনের দিকে চিন্তা করি। যাই হোক, আমরা প্রথম টার্গেটটা নিয়ে যেটা কথা বলছিলাম, তাহলে আমি যেটা করছি এটা হয়তো আমার কাছে সফলতা, এটা হয়তো তোমার কাছে নাও হতে পারে, ঠিক আছে? তবে সফলতার জার্নিটা কিন্তু অলমোস্ট সেম। অর্থাৎ তুমি যে টার্গেটটা নিচ্ছ, সে অনুযায়ী কিন্তু আগাতে হবে। এই যে জার্নিটা, এই জার্নিটা সেম। তো আমি আমার জার্নির গল্পটাই আমি তোমাদের সামনে বলবো, যাতে করে তুমি একটু অনুপ্রেরণা পাও, তুমি যাতে তোমার জার্নিটাকে মনে হয় যে না আসলে কঠিন নয়, এটা সহজ, ঠিক আছে? তো আমি টার্গেট নিয়েই প্রথমে একটু কথা বলি, ঠিক আছে? যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো, বাংলাদেশে এন্ট্রি লেভেলে কিন্তু অনেক রকমের চাকরি রয়েছে। আমরা জানি কিছু তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি রয়েছে, আবার প্রথম শ্রেণী রয়েছে যেটাকে আমরা নবম গ্রেড বলি, আবার দশম গ্রেড রয়েছে, প্রাইভেট সেক্টরে অনেক ভালো ভালো চাকরি রয়েছে। তো এই যে আসলে এগুলোই কিন্তু নির্ভর করছে তোমার যে টার্গেটটা তুমি কি ফিক্সড করবা, ঠিক আছে? এখন কথা হলো যে তুমি টার্গেট করলা যে আমি নবম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণী ছাড়া আমি কোনো পরীক্ষা দেব না। আর আবার আরেকজন চিন্তা করলো যে আমি দশম গ্রেড ছাড়া, দশম গ্রেড বা তার উপরে পরীক্ষা দিব। হ্যাঁ, এরকম চিন্তা করলো। তাহলে এই যে তুমি টার্গেট ঠিক করলা যে আমি নবম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেগুলোতেই আমি শুধু অ্যাপ্লাই করবো। আরেকজন চিন্তা করলো কি আমি দশম এবং নবম গ্রেডের চাকরিতে অ্যাপ্লাই করব। ওকে, এখন তুমি এই যে টার্গেটটা ঠিক করেছো, এখন টার্গেট ঠিক করার পর তুমি পড়াশোনাও করতেছো হয়তো সেভাবে। পড়াশোনার ব্যাপারটা আমি পরে আসছি, কিভাবে আমরা পড়াশোনা শুরু করব বা স্টার্টিংটা কিভাবে করবো এটা একটু পরে আসছি। একটু আগে তোমাদের সাথে গল্প করে নেই আর কি। হ্যাঁ, তো এখন তুমি টার্গেট ঠিক করলা যে আমি নবম গ্রেড বা প্রথম শ্রেণীর যে চাকরিগুলো সেগুলো ফর্ম তুলবো বা দশম গ্রেডের ফর্ম তুলবো। কিছুদিন পর দেখা গেল যে তুমি তৃতীয় শ্রেণীর অফিস সহায়ক পদেও অ্যাপ্লাই করতেছো। তার মানে কি, তোমার টার্গেটে সমস্যা আছে, তোমার টার্গেটটা
কনফিডেন্ট টার্গেট নয়। অর্থাৎ তুমি টার্গেট নেওয়ার কাজ তাই নিয়েছো। কনফিডেন্ট টার্গেট হলে তুমি কখনোই নবম গ্রেড দশম গ্রেড টার্গেট করে তুমি কখনোই অফিস সহায়কের তুমি ফর্ম পূরণ করতে না। ওকে, আমি তোমাদের একটা বাস্তবিক উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, যেটা আমার লাইফ থেকে আমি বলতেছি। আমি কিন্তু টার্গেট নিয়েছিলাম যে আমি নবম গ্রেড ছাড়া, দশম গ্রেডও নয়, আমি হচ্ছে টার্গেট নিয়েছিলাম যে নবম গ্রেড ছাড়া আমি ফর্মই তুলবো না। হ্যাঁ, তাতে আমার যা হবে হোক, আমি এরকম চিন্তা করেছি আর কি, আমি আমার কথা বলতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যেখানে চাকরি করি পূবালী ব্যাংক পিএলসিতে, এটা যখন 2017 সালে সিনিয়র অফিসারের যখন সার্কুলার হয়, সারা বাংলাদেশ থেকে 100 জন নিবে, এরকম সার্কুলার হলো, 100 জন নিবে তারা। এবং আমাদের সময় আমার যতদূর মনে পড়ে ফর্ম উঠেছিল তখন মেবি অ্যারাউন্ড 1 লাখ, অর্থাৎ 1 লক্ষ কাছাকাছি, বা মানে 80 to 1 লাখ এরকম ফর্ম উঠেছিল। তো ওই সময় আমাদের একটা এরকম ছিল যে কেউ যদি অফিসার এবং সিনিয়র অফিসার একসাথে, দশম এবং নবম গ্রেড, এটা গ্রেডের সাথে পূবালী ব্যাংকের গুলো একটু মিলানো কঠিন হবে, তারপরও জাস্ট বোঝার সুবিধার্থে বলছি। দশম গ্রেড এবং নবম গ্রেড এই দুটো সার্কুলার একসাথে হলো, এবং বলা হলো যারা সিনিয়র অফিসারে যারা পরীক্ষা দিবে তারা অফিসারে দিতে পারবে না, আবার অফিসারে যারা দিবে পরীক্ষা তারা সিনিয়র অফিসারে দিতে পারবে না। এবং মজার ব্যাপার হলো, সিনিয়র অফিসারের পদ ছিল হচ্ছে 150টি, আর সরি, সিনিয়র অফিসারের পদ ছিল 100টি, এবং আমার যতদূর মনে পড়ে অফিসারের পদ ছিল সম্ভবত 150টি। এই যে এই জায়গাতেই হচ্ছে পার্থক্যটা তৈরি করতে হবে। এখন অনেকে মনে করলো যে আমার তো সিনিয়র অফিসারে, আমার ওখানে যারা আমার সাথে যারা করবে, আমার সাথে যারা কম্পিটিটর আছে তারা তো অনেক কোয়ালিফাইড, আমি হয়তো কোয়ালিফাইড না, সুতরাং আমাকে এই 150 জনের মধ্যে আমাকে কম্পিট করতে হবে, আমার 100 জনের মধ্যে আমার যাওয়া ঠিক হবে না। তা আমার মনে আছে, আমি তো জানি যে আমার চাইতে যারা মেধাবী, আমি দেখেছি আমার ব্যাংকে তারা এখন চাকরি করছে আমার সাথে, আমার কাছে মনে হয়েছে তারা আমার চাইতেও মেধাবী, এটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, আমার অভিমত, তারা নিশ্চয়ই মেধাবী, এবং আমারও মনে হয় তারা আমার চাইতেও মেধাবী। কিন্তু শুধুমাত্র এই টার্গেটের গড়মিলের জন্য, অর্থাৎ দেখা গেল তারা অফিসারের ফর্ম তুললো, আমি সিনিয়র অফিসারের ফর্ম তুললাম, এবং আলটিমেটলি তাদের অফিসারে হয়েছে, আমার কিন্তু সিনিয়র অফিসার হয়েছে, কিন্তু তারা কিন্তু আমার চাইতে মেধাবী। প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা ছিল হচ্ছে টার্গেটে, এবং টার্গেট হয়তো নিয়েছিল কিন্তু টার্গেটটা কনফিডেন্ট টার্গেট ছিল না। তো এই যে আমি বললাম যে আমার কিন্তু 100 জনের মধ্যে হলো, ওদেরও কিন্তু 150 জনের মধ্যে হলো, জাস্ট কি আমার এন্ট্রি লেভেলে কি হলো, 1 গ্রেড আমি এগিয়ে গেলাম। ঠিক আছে, এই যে এই পার্থক্যটুকু বুঝতে হবে। আর এই টার্গেট যখন আমরা নিব, এই কনফিডেন্ট টার্গেট নিতে হবে যে আমি এখানেই যাব। এখন টার্গেটের কথা তো আমরা বললাম, তাহলে তোমার টার্গেটটা কেমন হতে পারে, তুমি আসলে কি করতে চাও? এখন কেউ চিন্তা করতে পারে যে আমি বিসিএস ক্যাডার হবই, ঠিক আছে, তাহলে এটা একটা টার্গেট হতে পারে। কেউ হয়তো মনে করছে আমি ডাক্তার হব, তাহলে ডাক্তার হব, এই টার্গেটটা কিন্তু অনার্স মাস্টার্স এসে নিলে তো হবে না, এই টার্গেটটা কিন্তু অনেক আগের টার্গেট। অর্থাৎ যারা মেডিকেল পড়তে চায় তারা নিশ্চয়ই আগে ক্লাস 9-এ উঠে সায়েন্স নিয়েছে। এখন কেউ যদি আর্টসে পড়ে আর যদি বলে যে আমি ডাক্তার হবো, তাহলে তো হলো না, ঠিক আছে। তাহলে এই টার্গেটের বিষয়টা অনেক আগে। কেউ যদি মনে করে আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে এই টার্গেটটাও কিন্তু একেবারে 8-9 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো আমরা যেহেতু জব রিলেটেড কথাবার্তা বলছি, আমরা এরপর থেকেই কথাবার্তাগুলো বলছি। ওকে, তাহলে তোমার টার্গেটটা হতে পারে যে আমি কি করব, আমি হচ্ছে বিসিএস এ যাব, অথবা ব্যাংকে যাব, অথবা অন্যান্য বাংলাদেশে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, ভালো ভালো পদ রয়েছে, আগে এগুলো দেখতে হবে, ইন্টারনেটে সার্চ দিতে হবে যে কি কি জব রয়েছে, আসলে আমি কি চাই, কত টাকা স্যালারি হলে আমার জন্য ভালো হয়, এত স্যালারিতে আমি ঢুকতে চাই। তাহলে এই জিনিসগুলো তোমাকে আগে রিসার্চ করতে হবে অ্যাট ফার্স্ট। তোমার হাতে কিন্তু মোবাইল আছে এখন, তুমি মোবাইল দিয়ে যে কোনো কিছু সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তুমি যদি ইউটিউবে, গুগলে সার্চ দাও যে এই চাকরিটার বেতন কত, হ্যাঁ, কি এমন সুযোগ সুবিধা কি, এগুলো কিন্তু তুমি সহজেই কিন্তু খুঁজে বের করতে পারবে ইজিলি। সুতরাং তুমি যে টার্গেটটা নিবে, এই যে আমরা যদি সহজে বলি, আমরা এই যে আমরা আল্লাহর ইবাদত করি, কি টার্গেটে করতেছি? আমাদের টার্গেট হলো আমরা জান্নাতে যাব, এবং জান্নাতের অনেক রকম বর্ণনা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছে যে পরকালীন জীবনটা এই এই করলে ভালো হবে, তুমি এই এই পাবা, এটা এটা তোমার এই এই সুখ স্বাচ্ছন্দ্য তোমার থাকবে। এবং এই টার্গেট করেই কিন্তু মমিন মুসলমান যারা রয়েছে, বা অন্য ধর্মাবলম্বী যাদের যার যার ধর্ম অনুযায়ী কাজ করতেছে, টার্গেট কি, আমরা পর জীবনে আমরা এই এই সুবিধাগুলো পাবো, অর্থাৎ অনন্তকালীন একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা কিন্তু
উপভোগ করব। তো পৃথিবী তো অনেক ছোট একটা লাইফ, একেবারেই অল্প, কে কখন মারা যাবো আমরা জানি না, তারপরেও আমরা দৌড়াচ্ছি এটার পিছনে, ঠিক আছে? এবং এই যে আমরা এই অল্প জীবনেই যে সুখ স্বাচ্ছন্দ্য, এই সুখ স্বাচ্ছন্দ্যটা কেমন হবে, কোন চাকরিতে কেমন, এইটুকু যদি আমরা জানতে পারি, তাহলে সেই রিলেটেড একটা টার্গেট ঠিক করতে আমার জন্য কি হবে, ভালো হবে। এই জন্য প্রথমত আমি যেখানে যেতে চাই সেই জায়গাটা কেমন, এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। এটা ইউটিউব গুগলে দেখলেই কিন্তু আমরা খুব ইজিলি এটা পেয়ে যাব। তো আমি আশা করব এটা, তাহলে প্রথম হলো টার্গেটটা ঠিক করা, এবং টার্গেটটা ঠিক করার পিছনে এরকম হবে, তা নাহলে কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে না। এখন তুমি মনে করলে যে আমি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে ঢুকবো, এবং তুমি আলটিমেটলি সৎ, অর্থাৎ তোমার ঘুষ টুসের চিন্তা ভাবনা তোমার ভিতরে নেই, তাহলে এখন তুমি দেখা গেল তৃতীয় শ্রেণীর চাকরিতে ঢুকে গেলে, দেখলে যে বেতন 20,000 টাকা, তাহলে তোমার সংসার চলছে না, তাহলে তোমার তো স্যাটিসফ্যাকশন থাকছে না। তাহলে তোমাকে আগেই চিন্তা করতে হবে এটা, যে আমি যে টার্গেটটা নিয়েছি সেখানে যদি চলে যায়, আমি কি ওখানে ভালো থাকবো, খুশি থাকবো? এই চিন্তা করে কিন্তু টার্গেটটা নিতে হবে। তাহলে টার্গেটের বিষয়টা আমরা বুঝলাম। তাহলে এবং তুমি যে টার্গেটটা নিবে, তুমি তোমাকে চিনে টার্গেটটা নিবে, আমি চাপিয়ে দেওয়া টার্গেট না। তুমি তো নিজেকে বুঝতে পারছো যে আমি আসলে কোন জায়গায় যেতে পারি, আমার কনফিডেন্স লেভেলটা আসবে তোমার ভিতর থেকে, ঠিক আছে? এই কনফিডেন্স লেভেল কিভাবে গ্রো করতে হবে সেটা আমি আসছি একটু পরে পড়াশোনাতে যখন আমরা যাব। তাহলে টার্গেটটা তুমি আগে ঠিক করে ফেলো নিজে নিজে, ওকে, যে আমি কি করতে চাই, ঠিক আছে? হোয়াট এভার, মানে তোমার সারাউন্ডিংস যাই হোক না কেন, আমি এই কথাগুলো বলবো একটু পরে, ভিডিওটি কিন্তু বড় ভিডিও, হ্যাঁ। এবং আশা করছি যারা এটা দেখবে, এবং আশা করছি এখান থেকে একটা দিক নির্দেশনা তুমি পাবে আমার লাইফ থেকে, ঠিক আছে? তোমার কাছে এর থেকে ভালো দিক নির্দেশনা থাকতে পারে, সেক্ষেত্রে তুমি দুইটাকে নিয়ে কিন্তু টুইস্ট করবে, ঠিক আছে? ওকে। তো আমি যেটা বলতেছিলাম, তাহলে টার্গেট তোমার ঠিক করা শেষ, তুমি কি করতে চাও, ঠিক আছে? এটা ব্যবসায়ী যারা রয়েছে, বা আমার যেসব বন্ধুরা ক্লাস 9-10-এ পড়াশোনা ছেড়ে দিয়েছে, 8-9-এ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি তোমার টার্গেট ঠিক করো, যে তুমি আসলে তোমার লাইনে যে বিজনেস, কারণ আমরা তো জানি চাকরি বাকরি দিয়ে আসলে একটা লাইফ লিড করা গেলেও পৃথিবীতে সব থেকে সফল মানুষ কিন্তু ব্যবসায়ীরাই, ঠিক আছে? সুতরাং তুমি তোমার লাইনে চিন্তা করো যে ব্যবসায়ী, যেহেতু আমি ব্যবসায়ী নিয়ে চলে অ্যাজ এ ব্যাংকার, আমার তো ব্যবসায় নিয়েই কাজ কারবার, ব্যবসায় নিয়েই আমরা থাকি। তা আমরা জানি ব্যবসায়ীরাই কিন্তু মূলত সফল, তারা রিস্ক টেকার, হ্যাঁ, তারা রিস্ক নিতে জানে, এবং তারা কিন্তু বেশি সফল, ঠিক আছে? সুতরাং তুমি তোমার লাইনে চিন্তা করো, সমস্যা নেই। তো যাই হোক, আজকে যেহেতু চাকরি বাকরি নিয়ে কথা বলছিলাম, আমি এই লাইনটা নিয়েই থাকতে চাই। এখন কথা হলো, টার্গেট তো নেওয়া হলো, যে হ্যাঁ আমি কংক্রিট টার্গেট নিলাম যে আমি নবম গ্রেড ছাড়া ফর্ম তুলবো না, অর্থাৎ প্রথম শ্রেণীর চাকরি আমি ফর্ম তুলবো। আরেকজন টার্গেট নিল দশম এবং নবম, আরেকজন টার্গেট নিল কি, আমি নবম দশমে আমি যাব না, আমি হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি সেই চাকরিগুলোকে টার্গেট করলাম। ওকে, তাহলে টার্গেট নেওয়া শেষ। ওকে, এখন তুমি তো টার্গেট নিয়ে ফেললে, এবার আসো টার্গেট অনুযায়ী কাজ। টার্গেট অনুযায়ী কাজ, তাহলে টার্গেট তো নিয়ে ফেলেছো, তুমি নবম গ্রেডের পরীক্ষা দিবে, তুমি দশম গ্রেডের পরীক্ষা দিবে, ওকে। এখন কথা হলো যে সারা বাংলাদেশে দেখা গেল যে, যদি সাপোজ আমি ব্যাংকের কথাই বলি, যে সরকারি ব্যাংকে যে সিনিয়র অফিসার পোস্ট, এই সিনিয়র অফিসার পোস্টে কিন্তু সব থেকে বড় সার্কুলার হয় বাংলাদেশে। এখানে অনেকগুলো পোস্ট, 800, 900, কখনো 1000, 1200, এইরকম পোস্ট কিন্তু ফাঁকা থাকে। এখন তুমি চিন্তা করো, তোমার প্রতিযোগী কারা, কম্পিটিটর কারা, কাদের সাথে তুমি প্রতিযোগিতা করতে যাচ্ছ। দেখো, সারা বাংলাদেশ থেকে যত পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, যত গ্র্যাজুয়েট ছেলেপেলে বের হচ্ছে, সবাই কিন্তু তোমার প্রতিযোগী, সকল ইউনিভার্সিটি, সেটা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটং, ব্র্যাক, নর্থ সাউথ, সবাই, এভরিবডি তোমার কিন্তু এখানে প্রতিযোগী। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমার প্রতিযোগী কারা, এরা সবাই কিন্তু তোমার প্রতিযোগী। দশম গ্রেডেও তোমার কিন্তু সবাই এরা প্রতিযোগী। তাহলে দশম গ্রেড এবং হচ্ছে নবম গ্রেড প্রথম শ্রেণীর চাকরিগুলোতে এরা তোমার প্রতিযোগী। এখন তো তোমার মধ্যে ভয় ঢুকে গেল যে আমি তো পড়াশোনা করি গ্রামের একটা কলেজে, তাহলে কি আমি তাদের সাথে কম্পিটিশনে যেতে পারবো কি না। ওকে, আমি এটা নিয়ে পরে আসছি। তাহলে তোমার মধ্যে এটা একটা ভয় কাজ করছে যে আমি তাদের সাথে কম্পিটিশনে যেতে পারবো কিনা, এটা তোমার উইকনেস মনে হচ্ছে, ঠিক আছে? আমরা উইকনেসকে কিভাবে স্ট্রেংথে আমরা নিয়ে যাব সেটা একটু পরে দেখছি। তাহলে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে দেবো, তাহলে কোথায় কোথায় নবম গ্রেডের
চাকরির যতগুলো সার্কুলার আছে তুমি দেখে ফেলো এবং এই সার্কুলারগুলো স্টাডি করো, ঠিক আছে? ওকে, এই হলো তোমার টার্গেট অনুযায়ী একটা প্রথম কাজে কি কি চাকরি আমার নবম দশম গ্রেডে বাংলাদেশে পাওয়া যায়। এখন যারা একইভাবে তৃতীয় চতুর্থ শ্রেণী যারা চিন্তা করেছো তারা ওই অনুযায়ী যতগুলো চাকরি পরীক্ষা রয়েছে, যতগুলো সার্কুলার হয়, তুমি গুগলে সার্চ করলেই কিন্তু এটা বুঝতে পারবে। এটা আরেকজনকে জিজ্ঞেস করব, দেখবো, এই রিলেটেড চিন্তা ভাবনা ঝেড়ে ফেলতে হবে। কারণ তুমি স্মার্ট, তুমি হচ্ছে অনার্স মাস্টার্স শেষ করেছো, তোমার আইটি নলেজ যথেষ্ট, তুমি মোবাইল তোমার হাতে একটা থাকলে গোটা দুনিয়া তোমার হাতে আছে। সুতরাং তুমি যদি বলো যে আরেকজনের কাছ থেকে আমার দেখতে হবে, তাহলে তুমি ওখানেই পিছিয়ে গেলে। তোমাকে নিজের সার্কুলার নিজে খুঁজে বের করতে হবে, নিজের অ্যাপ্লিকেশন তোমাকে নিজে করতে হবে। এর প্রথম পদক্ষেপ এটা। তুমি যদি না পারো এটা করতে, তুমি গ্রামে মাঠে কাজ করো, কোনো সমস্যা নাই। মাঠে বসেই তুমি মোবাইল দিয়ে তোমার অ্যাপ্লাই যদি করতে পারো, তাহলে তুমি এগিয়ে গেছো ওখানে, অর্থাৎ আর 10 জনের থেকে তুমি ওখানে এগিয়ে গেছো। ওকে, তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে। নিজের অ্যাপ্লিকেশন আমি নিজে করব, নিজের ছবি আমি নিজে আপলোড করব, ছবির যে সাইজ দেওয়া আছে সাইজটা আমি নিজে ঠিক করব, এভরিথিং। তুমি এই জায়গাতে তোমার পিছালে হবে না। কম্পিউটারের দোকানে তুমি কেন যাও? কম্পিউটারের দোকানে তুমি কেন অ্যাপ্লিকেশন করতে যাও? তুমি তো ওখানেই পিছিয়ে গেছো। হাতের মোবাইলটিতে যথেষ্ট এইসব কাজ করার জন্য। তাহলে তোমার হাতের মোবাইলটি দিয়ে তুমি এই কাজটা করবে। প্রথম পদক্ষেপ হচ্ছে এইগুলো। ওকে, তাহলে সমস্ত তথ্য গ্যাদার করা, কোথায় অ্যাপ্লিকেশন করব, তাহলে এইটা হচ্ছে টার্গেট অনুযায়ী তোমার কাজ। এখন তুমি টার্গেট নিয়ে বসে আছো, এই করব ওই করব, ওই বিষয়টা তুমি জানোই না। আমি যেমন ছাত্রদের আগে বলতাম, যখন পড়াতাম তখন বলতাম যে কে ডাক্তার হতে চাও? আমি বিশেষ করে ইন্টারমিডিয়েটের ছাত্রদের এটা বলেছি যে ডাক্তার হতে চাও কে? অনেকেই হাত তুলতো, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এখন তাকে বলতাম যে গত বছর মেডিকেল পরীক্ষাটা কবে হয়েছে বলো তো? কেউ বলতে পারে না। যদি বলি মেডিকেলের প্রশ্ন দেখেছো এক একটা, কেউ বলতে পারে না। তাহলে এটা কেমন ডাক্তার হতে চাও ভাই? ঠিক আছে, তুমি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার ইন্টারমিডিয়েটে পড়ো, তখন পর্যন্ত তুমি মেডিকেলের একটা কোশ্চিন তুমি অ্যানালাইসিস করোনি, তুমি কবে পরীক্ষা হয় সেটাও জানো না। তাহলে এই টার্গেট নেওয়া না নেওয়া, আবেগে কথাবার্তা বলার কোনো দরকার নাই। তুমি যদি সত্যি সত্যি টার্গেট নিয়ে থাকো, তাহলে তুমি যেখানে যেতে চাও, তুমি জান্নাতে যেতে চাও, তুমি জান্নাত সম্পর্কে জানো না, কিছুই জানো না, এবং জান্নাত যেতে চাও ঠিকই, কিন্তু জান্নাত যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটা করতে চাও না, তাহলে এটা জান্নাত যেতে চাওয়া, হাত তোলা, এটার কোনো মানে হয় না। ঠিক আছে, ওকে, আমি যেটা বলতেছিলাম, তাহলে তুমি টার্গেট নিয়েছো এবং টার্গেট অনুযায়ী তুমি তোমার টার্গেটটাকে রিসার্চ করছো এবং সেই টার্গেটের কাছে পৌঁছানোর জন্য রাস্তাটা তুমি খুঁজতেছো কিভাবে কিভাবে যাবো। তাহলে তোমার প্রতিযোগী সম্পর্কে তো তোমাকে বললাম, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি, ফর্ম তোলার ব্যাপারটা তো বললাম, তোমাকে নিজে তুলতে হবে। এরপরে আসি মূল যে জায়গাটা, সেটা হচ্ছে পড়াশোনা। এটাই হলো আসল কাজ, আসল জায়গা। অর্থাৎ সবই ঠিক আছে, জান্নাতে তো যেতে চাই, যদি এমনি এমনি যাওয়া যেত। ওকে, এটা তো আমরা পরকালীন সুখের কথা বলছি, দুনিয়াবি সুখ তো একেবারে ক্ষণিকের। ঠিক আছে, তার জন্য আমাদের অবশ্য প্রচেষ্টা বেশি থাকে। পরকালের সুখের জন্য প্রচেষ্টা মানুষ দেখতে পায় না, তো এই জন্য করতে চায় না সেভাবে, কিন্তু সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে পড়াশোনা আমরা করব কিভাবে? এই পড়াশোনা রিলেটেড কথাবার্তায় আমরা আমাদের ফোকাসিং এই জায়গাতেই, আমাদের মূল ফোকাসিংটা হচ্ছে থাকবে। ওকে, এখন আসি পড়াশোনা। ওকে, আমি আমার নিজের একটু গল্প বলি, তাহলে একটু সুবিধা হবে। ওকে, আমি পার্সোনালি অনেককে হাহুতাশ করতে দেখি যারা গ্রামে থাকে, যে গ্রামে থেকে কি আমার চাকরি হবে? কেমন করে চাকরি হবে? আমি তো গ্রামে আছি, আমি তো শহরের কোনো কিছু বুঝতে পারছি না, কিভাবে পরীক্ষা হচ্ছে, কোথায়, কারোর সাথে একটা আলোচনা করতে পারছি না, কেমন করে আমার চাকরি হবে? আমি একটা কোচিং করতে পারতেছি না, আমার বাপের টাকা নাই, হ্যাঁ, কেমন করে আমার চাকরি হবে? ঠিক আছে, অর্থাৎ সব কিছুতেই কেন হবে না, চাকরিটা তোমার কেন হবে না, এটাই তুমি খুঁজে খুঁজে বের করছো যে আমার এই জন্য চাকরি হবে না। আমার বাপের টাকা নাই, আমি পরীক্ষা দিতে পারছি না, এই জন্য আমার চাকরি হবে না। আমি শহরে যেতে পারছি না, শহরে থাকতে পারতেছি না, এই জন্য আমার চাকরি হবে না। আমি কোচিং করতে পারতেছি না, এই জন্য আমার চাকরি হবে না। অর্থাৎ চাকরি না হওয়ার জন্য যতগুলো কারণ আছে, তুমি তোমার ভিতরে সবগুলোকে নিয়ে আসতেছো যে এই কারণগুলো সব আমার ভিতরে রয়েছে, সুতরাং আমার চাকরি হবে না। ঠিক আছে, অর্থাৎ তুমি নিজেই তো ঠিক করে ফেললে যে তোমার হবে না, তাহলে তোমাকে হাত ধরে নিয়ে যে তোমাকে চাকরি করে দেবে? ঠিক আছে, এটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমাকে আগে তোমার যে শক্তিশালী পয়েন্টগুলো আরেকজনের কাছ থেকে দেখে উদ্বুদ্ধ হতে হবে। ঠিক আছে, কিভাবে হবে? আমি যদি আমার কথা বলি, আমাকে যারা চেনো তারা সবাই জানো যে আমি
অনার্স ফার্স্ট ইয়ারে বিয়ে করে ফেলেছিলাম। হ্যাঁ, এই বিয়ে করার কারণে আমার দেখা যাচ্ছে যে আমার যে স্বাভাবিক যে কন্টিনিউয়াসনেস আমার ছিল, সেটা কিন্তু একটু ব্যাহত হয়। ঠিক আছে, এই ব্যাহত যখন হয়, দেখো তোমার যারা প্রতিবেশী পাড়া প্রতিবেশী আছে, তারা তোমাকে এই যে আমি যখন ছাত্র হিসাবে খারাপ ছিলাম না, অনেকে বলতো আমি জানি না আমি কেমন, অনেকে বলতো যে না আমি ভালো ছাত্র, টিচাররা বলতো। এখন কথা হলো যে আমি যখন বিয়ে করে ফেললাম অনার্স ফার্স্ট ইয়ারে, তখন যারা আমাকে ভালো বলতো তারাই কিন্তু এই যে এই ইনসিডেন্টটার জন্য তারা বলল যে এর শেষ, এখান থেকেই শেষ, এর দ্বারা আর হবে না, এর দ্বারা আর কিছু হবে না, এরকম একটা, মানে আমার মুখের সামনেই অনেক মানুষকে কিন্তু এ কথা বলতে শুনেছি, দেখেছি। ঠিক আছে, এখন তারা যখন এই কথা বললো এবং এই এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে দাগ কাটে, তখন একটা হতাশা নির্ভর করে, কিন্তু আমি হতাশ হইনি কখনো। এরপরে আমি আমার বিয়ে শাদীর কারণে আমাকে ইনকামের পথ খুঁজতে থাকতে হয়, আমাকে প্রাইভেট টিউশনিতে আমি অনেক জড়িয়ে পড়ি। আমার কাছে যারা পড়েছে তারা জানে আমি সারাদিনে 10 ঘন্টা 11 ঘন্টা পর্যন্ত কিন্তু টিউশনি প্রাইভেট পড়াইছি। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাস আমার না করা বললেই চলে, অর্থাৎ সেই সুযোগটা আমার সেভাবে হয়নি আর্থিক উপার্জন করতে গিয়ে। এখন বিয়ে করা ঠিক ছিল কি ভুল ছিল আমি সেই দ্বন্দ্বে জড়াচ্ছি না। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে আমি ইনকামের পথে চলে যাওয়ার কারণে আমার দেখা যাচ্ছে, এবং আমার এই টিউশনি প্রাইভেটগুলো কিন্তু ছিল এলাকা বেসড, অর্থাৎ আমার নিজ এলাকায়, ফলে আমার ইউনিভার্সিটিতে থাকা খুবই কম, এবং ইউনিভার্সিটিতে আমার রোল নাম্বার ছিল 1, এবং দেখা যাচ্ছে আমি ম্যাক্সিমাম দিন অনুপস্থিত থাকতাম। এই অনুপস্থিতির কারণে টিচাররা অনেক সময় রোল নাম্বার 1 বাদ দিয়ে রোল কল করতো, অর্থাৎ রোল নম্বর 2 থেকে শুরু করতে হতো। হঠাৎ করে আমি যেদিন ক্লাসে যেতাম, এক না বলতে হতো আমাকে যে স্যার আমি এসছি আর কি আজকে। ওকে, তো এই যে ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি, আমি কিন্তু আমার সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স, কঠিন একটা সাবজেক্ট, কিন্তু আমার ভীষণ ছিল স্ট্রং। আমি যেটা মনে করি যে আমি কখনো সবসময় মনে করতাম আমি যদি একদিনও ক্লাসে না যাই আমি পারবো, আমাকে দেখতে হবে, আমাকে পারতে হবে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার বন্ধুদেরকে, যারা আমাকে সমস্ত নোটপত্র, তাদের ক্লাস কি হচ্ছে, ক্লাস খাতা সব কিছু আমাকে পাঠাতো। স্পেশালি আমাকে ধন্যবাদ দিতেই হবে আমার বন্ধু প্রদীপ চন্দ্র রায়, যে বর্তমানে জনতা ব্যাংকে কর্মরত রয়েছে। এই প্রদীপ চন্দ্র রয় আসলে কি বলবো, তার নিজের জন্য মনে হয় এত পরিশ্রম করেনি, আমার জন্য যত পরিশ্রম করেছে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবি সব সময়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাকে কি করতো, এই সমস্ত নোটপত্র যা ক্লাস হতো এ সব কিছু আমাকে পাঠাই দিত। ওকে, মোবাইলে পাঠাতো, ইমেল করতো। হুম, তারপর নোটগুলো আমার জন্য ফটোকপি করতো, কোথায় কি সমস্যা হচ্ছে, আমাকে কখন যেতে হবে, কখন অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সব কিছু কিন্তু আমাকে সরবরাহ করতে। এই যে সারাদিন এত প্রাইভেট টিউশনি করতাম, খুব মানে একটা ক্লান্তি আসতো মনের মধ্যে। তারপরও এই যে এই জায়গাতেই আমি মূল ফোকাস নিয়ে আসতেছি এখন। সারাদিন বাইরে পড়ায় বেড়ায়, মানুষ বলে এত পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, এত পড়ায়, এত বকবক করে সারাদিন। কিন্তু আমি তো ফোকাস ছিলাম যে না, আমাকে পারতে হবে। আমাকে আমার এলাকার যারা, তারা কখনোই আমার টাইমের বাইরে, অর্থাৎ আমি যতক্ষণ আমার প্রাইভেট পড়ানো, টিউশনি করানো আমি যতক্ষণ করেছি, আমাকে সময় মানে প্রয়োজনের অতিরিক্ত আমাকে কখনো বাজারে কোনো দোকানে দেখেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাকে দেখে নাই। ঠিক আছে, তাহলে আমি ফোকাস ছিলাম। অনেকে বলেছে হ্যাঁ খালি পড়াশোনা করলে হবে নাকি, খালি বাসায় বসে থাকো, হ্যাঁ খালি রুমে বাড়ি চলে যাও, হ্যাঁ এই করো, বাজারে একটু সময় দাও না, এভাবে হবে নাকি, এটা কোনো পুরুষ মানুষের জীবন হলো নাকি? এসব আবেগী কথাবার্তা ভাই, এসব আপনার জীবন থেকে মুছে দিতে হবে। ঠিক আছে, আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ আমি পড়াতাম এবং ঠিক সন্ধ্যা পর্যন্ত আমার প্রাইভেট পড়ানো থাকতো। আমি প্রাইভেট পড়া শেষে বাড়িতে চলে যেতাম, এবং সন্ধ্যার পর যে সময়টুকু, অর্থাৎ একেবারেই আমি বইয়ের সাথে কাটিয়েছি। আমার বউ না, বউ নয় কিন্তু বই বলছি, বইয়ের সাথে। ঠিক আছে, বইয়ের সাথে কাটিয়েছি। এই বই তোমাকে ধরতে হবে। ঠিক আছে, এই বই যদি তুমি ধরতে পারো, তুমি কোথায় আছো, কোন জায়গাতে বসে পড়াশোনা করছো, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মানুষ তোমাকে কি বললো এটা এক কান দিয়ে ঢুকাতে হবে, আর এক কান দিয়ে কি করতে হবে, বের করতে হবে। তোমাকে টিটকারি মারবে, তোমাকে দেখতে পাওয়া যায় না, এই হয় না, ওই হয় না, পাগল হয়ে যাবা, তুমি পড়াশোনা করতে পারবা না, এই মানে অনেক রকমের তোমার ইয়া হবে, এবং পরিবার থেকে অনেক রকমের চাপ থাকবে। যেহেতু আমি বিয়ে করেছি, সুতরাং আমার চাপটার থেকে তো যারা বিয়ে করেনি, তোমার চাপটা তো কোনো অংশেই বেশি নয়, এটা তুমি বলতে পারবা না।
ঠিক আছে? আমাকে অনেক রকম যারা আমাকে চিনো তারা জানতে পারবে যে আমাকে কত রকমের পরিস্থিতি আমাকে ট্যাকেল দিতে হয়েছে। ঠিক আছে? এখন কথা হলো এই যে এভাবেই কিন্তু আমার অনার্স লাইফটা শেষ হয় খুব অল্প ক্লাস করে। আমি ততক্ষণে কিন্তু আমি বাড়িতেই কোনো কোচিং, প্রাইভেট বা এগুলো আমি কখনোই এগুলোতে সুযোগ পাইনি। ইন্টারমিডিয়েটের আগে অনেক পড়েছি, অনেক প্রাইভেট পড়েছি, সবকিছু করেছি। কিন্তু অনার্স লাইফে আমার এগুলো হয়নি। আমি তো নিজেই পড়িয়ে বেরিয়েছি। এখন আসি যখন আমি অনার্স শেষ করলাম, অনার্স শেষ করে কিন্তু এই যে সেকাইপ নামে একটা জব আছে সেখানে কিন্তু আমি প্রবেশ করি আল্টিমেটলি কোথায়? বাড়িতেই। তাহলে প্রশ্ন হলো যে পড়াশোনাটা কিভাবে করলাম, কেমন করে করলাম যে আমার কনফিডেন্সটা বেড়ে গেল যে না আমি পারবো। এই জায়গাতে আসে, এটাই কিন্তু মূল পয়েন্ট যে আমি তো বাড়িতে ছিলাম। তাহলে প্রথমে তো একটা সাহস পেয়েছো তোমরা যে না আসলে পড়ার জন্য আমাকে শহরে যেতে হবে না। আমার গ্রামের থেকে প্রত্যন্ত গ্রাম বাংলাদেশে খুব কমই আছে। বাংলাদেশের এক সীমান্ত, একদম বাংলাদেশের সর্বপশ্চিমের গ্রাম তারাপুর। বইপত্রে লেখা থাকে বাংলাদেশের সর্বপশ্চিমের গ্রাম তারাপুর, যেখানে এখনো হচ্ছে 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা আমার বাড়ি যেতে হয় এবং বৃষ্টির সময় এখনো কাদা হয়। ঠিক আছে? তাহলে এর থেকে প্রত্যন্ত এলাকা আর হতে হয় না, যেখানে আমার বাসায় ইন্টারনেট কানেকশনও এখন পর্যন্ত ইন্টারনেট ভালো পাওয়া যায় না, যদি ওয়াইফাই কানেকশন দিয়ে ইন্টারনেট কানেকশনটা ভালো থাকে, কিন্তু এখনো জিপির নেটওয়ার্ক বা অন্য কোনো নেটওয়ার্ক এখনো ভালো নয়, যেহেতু সীমান্তবর্তী এলাকা। তাহলে একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলো, যারা গ্রামগঞ্জে রয়েছো, যারা প্রাইভেট টিউশনি পড়তে পাও না, কোচিংয়ে যেতে পাও না, যারা কোথাও কোনো ধরনের কারো কাছ থেকে কোনো পাও না, নির্দেশনা পাও না যে কিভাবে পড়বো, তারা এখন থেকে এ ভয়টা অন্তত মন থেকে ঝেড়ে দাও যে গ্রাম থেকে আমি একা একাই প্রিপারেশন নিয়েও ভালো চাকরি পাওয়া সম্ভব। কি এটাকে বিশ্বাস করতে পারো? এটা যদি বিশ্বাস করতে পারো তাহলে নেক্সট অংশ দেখতে পারো। তাহলে এইটুকু নিশ্চয়ই মনে এসছে যে না, আমরা গ্রামে থাকি, আমরা আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, আমরা মাঠে কাজ করি, আমরা কৃষি কাজ করি। আমি যেমন টিউশনি করাইছি, কেউ মাঠে কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করতেছে। তাহলে এইটুকু মন থেকে ঝেড়ে দাও যে না আমার আসলে এখান থেকেই সম্ভব। এখন প্রশ্ন হলো তাহলে আমি কেমন করে কি পড়লাম যে আমার ভিতরে কনফিডেন্স আসলো যে না আমি 10ম গ্রেড ছাড়া পরীক্ষা দিব না। সেই যে গল্পটুকুই তোমাকে করতেছি। প্রথম কাজ তুমি অনার্স থার্ড ইয়ারে পড়ো বা ফোর্থ ইয়ারে পড়ো বা যে ক্লাসেই পড়ো না কেন, চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমাকে প্রথমে বলবো সেটা হচ্ছে চাকরির যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষার কোশ্চিনগুলো সংগ্রহ করো। সংগ্রহ করে সেটাকে অ্যানালাইসিস করো। এই কোশ্চিনগুলো কোথায় পাবে? খুব কঠিন কাজ বললাম তাই না? খুবই সহজ, একটা জব সলিউশন কিনে ফেলো। একটা জব সলিউশন, যে কোনো জব সলিউশন, সাইফুডসের জব সলিউশন আছে ভালো, প্রফেসরসের জব সলিউশন আছে ভালো। ভুলেও কিন্তু MP3 সিরিজের টোটাল 1 সেট বই কিনতে যাবে না। ওকে, আমি তোমাকে বলতেছি যে অনেকে করে কি যে বাংলা একটা কিনলো, ইংরেজি একটা কিনলো, MP3 সিরিজের অনেকগুলো বই, আলাদা আলাদা বই কিন্তু রয়েছে। এই বইগুলো প্রথমে কেনার কোনো দরকার নেই। MP3 সিরিজের বই বা অন্য কোনো সিরিজের আলাদা আলাদা বই, ওরাকল বা এরকম আলাদা আলাদা, যে বাংলা আলাদা ইংরেজি আলাদা পার্ট পার্ট যে বইগুলো, এগুলো কেনার প্রথমে কোনো দরকার নাই। তুমি ভয় পাবে। ঠিক আছে? একেবারে তুমি পড়া দেখেই ভয় পাবে, তোমার কোনো কিছু কাজই হবে না। ঠিক আছে? অর্থাৎ তোমাকে যদি এরকম বলা হয়, তোমাকে এমন একটা কাজ দেওয়া হলো যে কাজটা খুব ইজি, তুমি কিন্তু আনন্দের সাথে করবে, কিন্তু এমন একটা কাজ দেওয়া হলো যে কাজটা দেখেই তুমি তাজ্জব হয়ে গেছে, তুমি তো চেষ্টাই করবে না। ওকে, এজন্যই বলছি যে MP3 বা ওরাকল এরকম যে আলাদা আলাদা যে বইগুলো রয়েছে, এই বইগুলো তোমার কেনার কোনো দরকার নেই। তুমি যেটা করবে, তুমি হচ্ছে যে সেটা হতে পারে যে কোনো সিরিজের, প্রফেসরস বা সাইফুডসের বইটা ভালো লাগে, আমি পড়তাম সাইফুডসের বই। এখন দেখবে যে কোন বইটা মার্কেটে আসলে চলছে, এটাও তুমি গুগল বা ইউটিউব দেখবে যে কোন বইটা ভালো। জাস্ট একটা জব সলিউশন। তাহলে জব সলিউশনটা কিসের নিবে? তুমি যা টার্গেট নিয়েছো, তুমি একটু আগে তো আমরা কথা বলেছি টার্গেট নিয়ে, তুমি টার্গেট নিয়েছো 9ম গ্রেড, তাহলে 9ম গ্রেড 10ম গ্রেডের বই কিনবে। তুমি টার্গেট নিয়েছো তৃতীয় চতুর্থ শ্রেণী, তাহলে তৃতীয় চতুর্থ শ্রেণীর বাংলাদেশের যে চাকরিগুলো রয়েছে আমাদের, অথবা তুমি প্রাইমারি নিয়েছো, অথবা তুমি ব্যাংক যদি তোমার হয়ে থাকে, আমার মতো তোমার টার্গেট যদি হয় ব্যাংক, ব্যাংকের বিষয়গুলো জানবে। বাংলাদেশে সবচেয়ে হাইয়েস্ট স্যালারির চাকরি কিন্তু এখন ব্যাংক। ঠিক আছে? সুতরাং এগুলো তুমি অ্যানালাইসিস করবে এবং যে চাকরি তুমি টার্গেট নিয়েছো সেই চাকরি বেস্ট একটা জব সলিউশন তুমি নিবে। এবার আসি, জব সলিউশন সাপোজ তুমি কিনলে, মনে করো তুমি আমার মতোই 9ম গ্রেডে তুমি চাকরির প্রিপারেশন নিচ্ছ। আমি যেহেতু আমার টার্গেট ছিল, আমি আমি করলাম কি, ওই যে ব্যাংকের একটা জব সলিউশন দিলাম। আমার যতদূর মনে পড়ে আমি সাইফুডসের
জব সলিউশন নিয়েছিলাম। আমার বইগুলো এখনো অনেক বই আমার কাছে রয়েছে। আমার একটা ভালো অভ্যাস ছিল, আমি কখনো বই বিক্রি করতাম না। এখনো আমার যতগুলো বই আমি পড়েছি, অনেকগুলো বই এখনো আমার সবগুলোই আছে। আমি কখনো বই বিক্রি করতাম না। বই পড়া হলেই বিক্রি করে দেবে এরকম না। আমার কাছে সব বই রয়েছে এবং এখনো আমি নিয়মিত এই বইগুলো পড়ি। আমার মনে হয় যে এটাকে আমি ভুলে গেছি, এটাকে আমি ভুলে গেলাম। আমি যাতে ভুলে না যাই এগুলো এগুলো আমি ধরে রাখি, কালচার করি, চেষ্টা করি আর কি। পড়তে আমার ভালো লাগে, এখনো আমি সুযোগ পেলেই বই পড়ি। ওকে, এখন কথা হলো, এই জব সলিউশন তো নিয়ে আসলে, জব সলিউশনের বইটা কিন্তু অনেক মোটা, ঠিক আছে? এত মোটা বই দেখে তো তুমি ভয় পেয়ে যাবে যে হায় আল্লাহ, এখন আমার এত বড় বই পড়তে হবে, আমি কেমন করে এত বড় বই কেমন করে পড়বো, হ্যাঁ, এরকম মনে হতে পারে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যে কাজটা করবে, তুমি বইয়ের দিকে তাকাবে না। আমি যেটা করেছি, আমাকেও ভয় লেগেছিল প্রথমে দেখে, আমি বইয়ের দিকে তাকাতাম না। আমি ফার্স্ট পৃষ্ঠায় উল্টায় মনে হতো আমি আজকে এই পৃষ্ঠাটাই কোনো রকম পড়বো। এই পৃষ্ঠার একটা চাকরির আমি প্রথমে দেওয়া থাকে হয়তো এরকম, যেহেতু ব্যাংকের প্রিপারেশন আমি নিয়েছি, দেখা গেল যে জনতা বা অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংকের একটা সমাধান, বা পূবালী ব্যাংকের অথবা মার্কেন্টাইল ট্রাস্ট ব্যাংক, এরকম একটা সমাধান তোমার সামনে আসলো, একটা প্রশ্ন আসলো যে এই চাকরিতে এই প্রশ্নগুলো এসছিল। এখন আমার আমি তখন দেখা গেল যে কি, একটা প্রশ্ন সমাধান করতে আমার 2-3 ঘন্টা লেগেছে। কারণ কি, যে প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে তার প্রত্যেকটি প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা রয়েছে যে এই প্রশ্নটার উত্তর কেন এইটা। ওই ব্যাখ্যাগুলো, সুন্দর করে ব্যাখ্যাগুলো পড়তাম। অনেকে বলে হাবিজাবি যে নোট করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তোমার দরকার নাই ভাই, নোট টোট করতে দরকার নাই। তুমি ওই বইটাকেই নোট বানায় ফেলো, বইটার আশেপাশেই তুমি লেখো। তোমার বই তো তুমি তার বই বিক্রি করবে না ওইটা যে এই বইটা আমাকে চকচকে রাখতে হবে আবার বিক্রি করতে হবে, এরকম চিন্তা করার কোনো দরকার নাই। ওই বইটাকেই তুমি সমস্ত তথ্য তুমি ওই বইয়ের পাতাতেই লেখো। দরকার হলে যদি মনে হয় যে পাতাটা আবার দেখা দরকার, তুমি ওটাকে ভাঁজ করে রাখো, উল্টায় রাখো। ঠিক আছে, ওকে। এখন তুমি করলে কি, যে এই যে ওই বইয়ের যে সমাধানগুলো রয়েছে, দেখা যাচ্ছে প্রথম দিন তুমি যখন প্রথম প্রশ্নটা সমাধান করবে, দেখা যাবে যে সেই প্রশ্ন সমাধান করতেই তোমার 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে। এবার তো আবার হতাশা কাজ করবে যে একটা প্রশ্ন সমাধান করতেই আমার লাগছে 5 ঘন্টা, এখানে তো 500 প্রশ্ন রয়েছে, তাহলে 500 গণিত 5 ঘন্টা, না আমার দ্বারা মনে হয় হবে না, এই যে আবার ভুল হয়ে গেল। ঠিক আছে, এই চিন্তা করা যাবে না। এভাবে তুমি 5 ঘন্টা 5 ঘন্টা করে যখন 4-5টি প্রশ্ন উত্তর করে ফেলবে, 4-5টি পরীক্ষার প্রশ্ন, দেখবে যে পরের প্রশ্নগুলো তোমার আর এত সময় লাগছে না। কেন, তুমি কিছু কমন প্রশ্ন পাবে, একই টাইপের প্রশ্ন পাবে। এইভাবে তুমি যখন প্রশ্ন সমাধান করতে থাকবে, প্রশ্ন যখন সমাধান করতে থাকবে, এবার তুমি বলো তো, যখন তোমার 30-40টি প্রশ্ন সমাধান করা হয়ে যাবে, সাপোজ আমি যদি ব্যাংকের প্রশ্নের কথা বলি, এবার কি তোমাকে বলে দিতে হবে যে ব্যাংকের চাকরির পরীক্ষায় কি প্রশ্ন হয়, নাকি তুমি এবার ক্লাস নিতে পারবে যে ব্যাংকের চাকরির পরীক্ষায় এমন প্রশ্ন হয়? তাহলে এবার তুমি বলো তো, তোমার কি সাজেশনের জন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে তুমি নিজেই বুঝতে পারছো, তুমি যখন জব সলিউশন পড়বে তখন তুমি বুঝে নিচ্ছ যে এই পরীক্ষাগুলোই এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে জব সলিউশন এই জন্যই পড়তে বললাম, তুমি যা টার্গেট নিয়েছো সেই পরীক্ষায় কি কি প্রশ্ন হয় তুমি কিন্তু এবার বুঝে গেছো, এবং ওই প্রশ্নগুলো উত্তর করছো। তোমার কিন্তু বলা যায় 60-70% প্রিপারেশন কমপ্লিট। অর্থাৎ জব সলিউশন পড়লেই তোমার 60-70%, কারণ তুমি তো ব্যাখ্যা সহ পড়ছো, তোমার শেখা হয়ে যাচ্ছে। এখন তুমি দেখলে, এবার আসো, এখন তুমি দেখলে জব সলিউশন পড়তে পড়তে যে বাংলার এই জায়গার প্রশ্নটা বেশি হয়। দেখা গেল শব্দ যে তৎসম, তদ্ভব, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই সকল জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হচ্ছে। এবার তুমি কি করো, এবার তুমি একটা বাংলা বই ধরো। সেটা হতে পারে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, হতে পারে MP3-র বাংলা। তাহলে MP3 বাংলাটা প্রথমে যদি নিয়ে শুরু থেকে পড়তে শুরু করতে, তুমি কিছুই বুঝতে না এবং পাগল হয়ে যেতে, এত দরকার নাই। তাহলে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করেছো, তুমি ট্রিটমেন্ট, অসুখ ধরে ফেলেছো। এবার যে ওষুধ দরকার সেই ওষুধ দিব, গোটা ফার্মেসি কেনার আমার কোনো দরকার নেই। ওকে, এবার তাহলে তুমি ধরে ফেলেছো যে এই জায়গা থেকে আমার প্রশ্ন বেশি হয়, আবার সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন হচ্ছে, আমার সমাজ থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে এই জায়গাগুলো আমি ভালো করে পড়বো। বাকি যে 20-30% প্রিপারেশন ছিল এটুকু কিন্তু কমপ্লিট। তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে জব সলিউশন পড়ে আগে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, কোথায় কোথায় প্রশ্ন হয়। এরপরে তোমাকে দেখতে হবে কি, যে সাবজেক্টিভ, যে আমার এই পড়াটা আমি কোন বই থেকে পড়লে আমার প্রিপারেশনটা কমপ্লিট হবে। ওকে, একইভাবে গণিতের বেলায়ও তাই। তাহলে গণিতের বেলাও, গণিত অনেকে একটু ধীরে বুঝে, তবে গণিত ধীরে বুঝলে আমি একটু তোমাদেরকে একটা টেকনিক বলবো এই গণিতে ভালো করার। ঠিক আছে,
আমি পার্সোনালি বলি, আমি গণিতের কখনো চাকরির পরীক্ষায় প্রিপারেশন নেইনি। অর্থাৎ জব সলিউশন বলো অথবা যে কোনো চাকরির বই বলো, গণিতের অংশটা যখন আসতো ওই অংশটা আমি একসাথে উল্টাই দিতাম যে আমি এটা পারি। ঠিক আছে? তো এত কনফিডেন্স গণিতের ব্যাপারে আমার কিভাবে আসলো? এর কারণ হলো আমার পড়ানো টিউশনি। অর্থাৎ যদি একটা মানুষ কাউকে পড়ায় তাহলে সবচেয়ে ভালো প্রিপারেশন হয়। অর্থাৎ পড়াতে গেলে কেমন ভাবে পড়ে যেতে হয়, যারা পড়ায় তারাই ভালো জানে। অর্থাৎ পরীক্ষা দিতে গেলেও এত ভালো করে পড়ে যেতে হয় না, কারণ পরীক্ষার খাতায় তো আমি আমার যা মন তাই লিখে আসতে পারি, ভুল হোক আর ঠিক হোক। কিন্তু পড়াতে গেলে সঠিকটাই পড়াতে হবে, আর যদি না পড়াতে পারি সঠিকটা তাহলে হাসাহাসি হবে, আমাকে নিয়ে মজা করবে, আমার এটা ভালো যাবে না। তাহলে সবচেয়ে ভালো উপায়, গণিতে ভালো করার সবচেয়ে ভালো উপায়, তুমি যদি টিউশনি প্রাইভেট নাও পড়াও, তোমার যারা ছোট ভাই বোনরা রয়েছে, যারা তুমি হয়তো অনার্সে পড়তেছো, তোমার দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে কেউ রয়েছে, ক্লাস 9-10-এ কেউ রয়েছে, তারাকে তুমি পড়াও। ঠিক আছে? তোমার নিজের জন্য, তার জন্য নয়, তোমার নিজের জন্য। আমি আমার কথা বলি, আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার নিজের বন্ধুদেরকে, আমার যারা দশম, আমার যারা নবম দশম শ্রেণীর কিছু বন্ধু রয়েছে তারা জানবে, আমি তাদেরকে ব্যাচ আকারে আমার সকাল 10টায় স্কুল, 9টায় গিয়ে পড়িয়েছি। এটা তাদের জন্য নয়, আমার জন্য। কারণ আমি আমার নিজের ক্লাসের ছাত্রদেরকে আমি কেন পড়াতে গেছি, আমার যারা মনে হয়েছে যে এরা হয়তো একটু দুর্বল গণিতে, বা বন্ধু বান্ধব, তাদেরকে আড্ডাও দেওয়া হলো, আবার পড়ানো পড়ানো হলো। ঠিক আছে? এটা মজা করে পড়িয়েছি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তখন কিন্তু আমরা ক্লাস 9-10-এর, 9-এর না সরি 10-এর ছাত্রদেরকে আমরা পড়াইছি। ঠিক আছে? আমাদের আমরা আমরা যদি মনে করতাম আমি তো মাত্র ইন্টারমিডিয়েট, আমার এক ক্লাস পরে ছাত্রদেরকে আমরা কি করে, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা সেটা ফ্রি পড়িয়েছি তখন। ঠিক আছে? তাহলে এটা করতে যেয়ে কি হয়, পড়াতে গেলে কি হয়, নিজের মধ্যে নিজে সবচেয়ে বেশি পড়তে হয়, বুঝতেই হবে, আমাকে পড়াতে গেলে তো আমাকে বুঝতে হবে, বাধ্য আমি বুঝতে, যে কৌশলে হোক, ইউটিউব দেখে হোক, ফেসবুক দেখে হোক, যেভাবেই হোক, আমাকে কিন্তু বুঝতেই হবে এনি হাউ। এই যে এই জিনিসটা, এই যে আমি যখন টার্গেট ঠিক করলাম আমাকে পড়াতে হবে, তখন যে আমি যেভাবে বুঝবো, আমি আরেকজনকে বুঝাবো, তার মানে কেমন করে বুঝতে হবে আমাকে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এই জন্য যারা মনে করে যে চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছে কেমন প্রাইভেট টিউশনি করলে, বাবা মাও কিন্তু এই যে এই জিনিসটা মনে করে যে একটা ছেলে, আমিও হয়তো ঠেলায় না পড়লে প্রাইভেট লাইনে যেতাম না। আমি হয়তো এখন হয়তো বড় বড় কথা বলছি, ঠেলায় পড়েই হয়তো প্রাইভেট টিউশনিতে গেছিলাম, তবে তার আগে যখন ঠেলায় পড়ি নাই, অর্থাৎ যখন ইন্টারমিডিয়েট আমি যখন ছিলাম তখন পড়িয়েছি, তার মানে এটা আমার নেচার ছিল। আমি শুরু করেছি টিউশনি প্রফেশনালি সেটা পরে, কিন্তু তার আগে কিন্তু আমি পড়াইছি আমার নিজের ক্লাসের ছাত্রদেরকে, আমি কিন্তু এটা পড়াইছি। এবং অনেক ছেলেপিলে এটা মনে করে যে আমি এর সাথে এটা আলোচনা করবো, এটা সবচেয়ে ভুল সিদ্ধান্ত। কেউ যদি তার নিজের পড়াশোনা আরেকজনের সাথে আলোচনা করে, যদি আরেকজন তার যাকে মনে হবে সে একটু দুর্বল, তাকে আমি বুঝাবো, দুর্বলটাকে যদি আমি বুঝাতে পারি তাহলে আমি ভালো বুঝি। তো এই জিনিসটা করতে হবে। ওকে? তাহলে আমি গণিত বোঝার ব্যাপারে যে বিষয়টা বললাম, এটা একটু দেখতে হবে। এবং গণিতের মজার ব্যাপার হচ্ছে, কেউ যদি শুধুমাত্র 6 to 10 যে অঙ্কগুলো রয়েছে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, একদিক থেকে কেউ যদি, কারণ আপনি যদি আপনি আপনি যদি এখন যদি অনার্স মাস্টার্সে পড়ে থাকেন, আপনার 6-7-এর অঙ্ক বুঝতে তো বেশি সময় লাগবে না। তাহলে ক্লাস 6-এর বই থেকে যদি একটু নিয়ম করে কেউ যদি একটু একটু করে দেখে, কিভাবে দেখবে, কোন বিষয়গুলো দেখবে, এই যে জব সলিউশন থেকে দেখছে যে কোথাকার অঙ্ক বেশি হচ্ছে, দেখা যাচ্ছে যে কি কাজের অঙ্ক আসছে, দেখা গেল কি যে ভগ্নাংশ রিলেটেড অঙ্ক আসছে, দেখা যাচ্ছে যে এই জায়গার অঙ্কটা যখন আসছে তখন জ্যামিতির কিছু জায়গার অঙ্ক আসছে, তাহলে ওই জায়গাগুলো স্পেশালি কি করতে হবে, খুব ভালো করে বুঝে ফেলতে হবে, যাতে করে যে ধরনের সমস্যায় আসুক না কেন পরীক্ষাতে, যাতে আমরা উত্তর করতে পারি। এই যে এইভাবে যখন অনেকগুলো প্রশ্ন উত্তর করা হচ্ছে, জব সলিউশন দেখতেছি, আবার জব সলিউশনের সাথে আবার ওই যে যেই জায়গায় জব সলিউশনের যে জায়গাগুলো বেশি গুরুত্ব মনে হচ্ছে আমার কাছে, এই প্রশ্নগুলো বারবার আসছে, ওই জায়গাগুলো আবার ওই ধরনের বই থেকে, দেখা যাচ্ছে যে ইংরেজি জায়গাগুলো ইংরেজির বই থেকে আমি দেখে নিচ্ছি। তাহলে এখন ইংরেজিতে দেখা গেল কি যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, এই প্রশ্নগুলো হয়, ভোকাবুলারিটা ভালো করতে হবে, তাহলে এই রিলেটেড একটা বই তাহলে এখন আমি কিনবো, আমি জেনে কিনতেছি এবার যে না, এই জায়গায় যেহেতু প্রশ্ন হচ্ছে, এই রিলেটেড একটা বই, ভোকাবুলারির একটা বই আমি একটা নিয়ে আসবো এখন। এইভাবে পড়াশোনাটা করতে হবে। তাহলে উপায় কি পড়াশোনা করার? উপায় হলো, আমি গ্রামে আছি, অনার্স মাস্টার শেষ হয়ে গেছে, বাপের টাকা অত নাই, আমি বাইরে যেতে পারছি না, দরকার নাই, গ্রামে থেকেই দুটা বাচ্চাকে, দুটা ছেলেকে টিউশনি করাও। টিউশনি করানোর পর হচ্ছে তুমি 2 সেকেন্ড সময়ও কিন্তু বাইরে দেওয়া
যাবে না। 2 সেকেন্ড বলছি তুমি ঠিক আছে, তুমি একটু তোমার কাজ আছে, বাজারে যাও, একটু চা খাও, চলে আসো, এবং সন্ধ্যার পর তুমি পড়ো, এবং ফজরের নামাজের পর আমি যেটা করেছি, আমার 8টায় হচ্ছে বা 7টায় হচ্ছে আমার টিউশনি শুরু হতো। আমি একেবারে ফজরের নামাজ পড়ে ওই সময়টুকু একাধারে পড়েছি, একদম কোনো দিকে তাকাতাকি নাই। আমার কতটুকু আমার শেষ হচ্ছে সেটুকু, আমি টোটালটাই, আমি বইয়ের দিকে তাকানো না যে কখন শেষ করবো এদিকে তাকাতাম না। আমি ওইভাবে ধীরে ধীরে আমি বইগুলো শেষ করেছি, এবং আমার কনফিডেন্সটা হয়েছে। এরপরে যখন আমি অন্য সামনের দিকে, যখন শেষের দিকে যখন গেলাম জব সলিউশনে, দেখা গেল কি, প্রথম দিকে আমি তো কিছুই জানতাম না, যখন জব সলিউশনের শেষের দিকে গেলাম তখন দেখা গেল কি, আমি যে প্রশ্নে আসছে আমি পারি, যেমন প্রশ্নে আসছে আমি পারি। এবার তাহলে তুমি বলো, কনফিডেন্স কি তাহলে আসলো না আসলো না? যখন তুমি সব প্রশ্নের উত্তর যখন করে ফেলতে পারতেছো, তখন কিন্তু কনফিডেন্সটা অটো চলে আসলো। এভাবে অনার্সের পর যেহেতু আমি এখানে এলাকায় একটা সেকাইপের ম্যাথমেটিক্সের যেহেতু টিচার হিসাবে যোগদান করি, মাস্টার্সের কিন্তু আমি টোটালি ক্লাস করি নাই, টোটালি না, এবং মাস্টার্স পরীক্ষা আমরা দিয়েছি। এবং একইভাবে বন্ধুদের কাছ থেকে সেই প্রদীপ চন্দ্র রয় আমাকে সব সরবরাহ করেছে, সব কিছু তাদের সহযোগিতা নিয়ে। জাস্ট আমি পড়াশোনা করতাম, যেহেতু নিজের ডিপার্টমেন্টের পড়াশোনা করতাম, পড়াইতাম, এই যে সব কিছু মিলায় আমাকে কিন্তু একটা টাইট শিডিউলের মধ্যে, কিন্তু প্লাস সংসার ছিল, নিজের একটা মেয়েও ছিল। আমার অনার্স থার্ড ইয়ারে আমার মেয়ে প্রথম জন্ম হয়, যে এখন ক্লাস 6-এ পড়াশোনা করছে। আমার আরেকটি বেবিও কিন্তু আছে, আরেকটি মেয়ে, যাকে এবার ক্লাস 1-এ ভর্তি দিয়েছি। সুতরাং এখন মনে হচ্ছে যে না, বিয়ে করা হয়তো সঠিক ছিল, কারণ আমার বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে। কারণ অনেক আমার সাথে যারা রয়েছে অনেকে হয়তো বিয়ে এখনো করেই নাই, বা যারা করেছে তাদের বাচ্চা কাচ্চা একেবারে ছোট, ঠিক আছে। তো এদিক দিয়ে মানে এই বাচ্চা কাচ্চা সাইড দিয়ে আমি অনেক এগিয়ে গেছি আর কি। তো এখন কথা হলো, এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা এখন করলাম, এবার আসলো হচ্ছে আসল ময়দান, যেখানে পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু অনেকের একটা আলসেমি কাজ করে। এখন আমি যেহেতু বলেছি তোমাকে 2-1টা টিউশনি করাতে হবে, তুমি যদি টিউশনিটা করতেছো, এটা আলতু ফালতু কাজে ব্যয় করা যাবে না, কারণ তোমাকে বাড়ি থেকে ঢাকা পরীক্ষা দিতে যেতে হবে। অনেকে বলে, এরি বাপরে, এত দূরে পরীক্ষা দিতে যে কি পরীক্ষা দিব রাত জেগে। আমি আমার নিজের কথা বলতেছি, আমি সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট পড়াইতাম, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রাইভেট পড়ায়া একেবারে সন্ধ্যার সময় আমি শিবগঞ্জে, আমার বাড়ি থেকে শিবগঞ্জ হচ্ছে 17 কিলো, ওখান থেকে আসতাম কাটা কাটা গাড়িতে, এসে শিবগঞ্জে গাড়িতে উঠতাম, সকালে যেয়ে ঢাকায় পৌঁছাতাম, সকালে যেয়ে ঢাকায় পৌঁছে তারপরে হচ্ছে পরীক্ষার ঘরে যে পরীক্ষা দিয়েছি। ওকে, সুতরাং তোমার এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবং আমি আমি যেমন অনেকের কটূক্তি, অনেক হতাশাজনক কথাবার্তা পেয়েছি, কিছুই হবে না, কি হবে, পড়াশোনা হবে না। অনার্সে যখন পাশ করে গেলাম, রেজাল্ট হলো, ফার্স্ট ক্লাস হলো, তখন দেখা যাচ্ছে অনেকে বলছে হ্যাঁ অনার্সটা হয়েছে, মাস্টার্সে তো এই যে এখানে লেগে গেল মাস্টারি করতে স্কুলের, এখানেও হবে না। আলটিমেটলি মাস্টার্সেও আমার রেজাল্ট একেবারে খারাপ নয়, হ্যাঁ পার করে গেছি, ফার্স্ট ক্লাস হয়েছে। এখন কথা হলো, এই যে ঢাকা পরীক্ষাতে যেতাম, এই যে প্রত্যেক ক্ষেত্রে যেমন কিছু বাধা রয়েছে, কিছু অনুপ্রেরণা দেওয়ার মানুষ রয়েছে। তো আমার জীবনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি হচ্ছে আমার আপন চাচাতো ভাই মুক্তার হোসেন। হ্যাঁ, অনেকে চিনবে তোমরা তাকে, মুক্তার হোসেন, যে বর্তমানে পিডিবিতে কর্মরত, এবং বর্তমানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর, নির্বাহী প্রকৌশলী পিডিবিতে কর্মরত রয়েছে। এবং সে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে টিচার হিসেবে ক্লাস নিয়ে থাকে, এবং সে তার বর্তমানে তার নিজের পড়াশোনা, সে বর্তমানে এখনো ছাত্র আমি যতদূর জানি। কারণ সে পড়াশোনা সবসময় কন্টিনিউ করে। তার মতো পড়াশোনা আমি হয়তো করতে পারি না, ঠিক আছে। সে অত্যন্ত মেধাবী, এবং সে সবচেয়ে বেশি অনুপ্রেরক আমার জন্য। এবং আমি যতবার ঢাকা গেছি, সেটা আমার একটা স্থান ছিল সেই জায়গাতে। সে আমাকে একেবারে ছোট বাচ্চার মতো হাত ধরে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, যেহেতু ঢাকা আমি চিনতাম না। তো তুমিও তোমার চলার পথে এরকম অনুপ্রেরণা পাবে, কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে। যেমন তোমাকে পিছিয়ে নিয়ে যাওয়ার লোকের যেমন অভাব নাই, তোমাকে সামনে নিয়ে যাওয়ার লোকেরও কিন্তু অভাব নাই। সঠিক মানুষটিকে তোমাকে চিনে বের করতে হবে। ওকে, এটাই তোমার কাজ। আর বন্ধুদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ বন্ধুরা জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এবং বন্ধুরা খুশি হয়। আমি মনে করি আমার যারা স্কুল ফ্রেন্ড, আমার যারা ভার্সিটির ফ্রেন্ড রয়েছে, বা যারা হচ্ছে কলেজের বন্ধু রয়েছে, তারা সব কিছুই আমার জানে, এবং আমি বিশ্বাস করি তারা আমাকে দেখলে খুশি হয়, যে এত কিছু করে ওরা তো জানে সবকিছু আমার, যে আমি ইউনিভার্সিটি যেতে পারতাম না, ওরা আমার গল্প সবকিছু জানে। এবং আমি আমার বন্ধুদের খুব ভালোবাসি, কারণ তারা আমাকে দেখে খুশি হয়। হ্যাঁ, সুতরাং বন্ধুদেরকে হিংসা করার কিছু নেই। বন্ধুরা
বন্ধুর বন্ধুর বিজয়ে বন্ধু কিন্তু খুশি হয়, আমি এটা বিশ্বাস করি এবং আমার তাই মনে হয়। ঠিক আছে, প্রত্যেক বন্ধুর প্রতি আমার ভালোবাসা। কারণ সবাই, এখনো আমি দেখি কোনো বন্ধুকে কোনো কাজে ফোন দিলে তার যতই সমস্যা হোক আমি দেখি যে হেল্প করার চেষ্টা করে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার প্রতিবেশী যারা রয়েছে তারাই আপনাকে অতটা সহযোগিতা করবে না, সুতরাং এবং তারা ব্যথা দেওয়ার সময় কিন্তু তারা অগ্রভাগে থাকে, আপনি এটা খেয়াল করবেন। তবে প্রতিবেশীকে ভালোবাসতে হবে। কে আপনাকে ভালোবাসলো, কে ভালোবাসলো না সেটা দেখার বিষয় না। আপনি কি করলেন, আপনি যেমন করবেন তেমনটাই কিন্তু পাবেন। তবে আপনি আপনার যে বন্ধুদের প্রতি আপনি থাকবেন, তাহলে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। তবে বন্ধুদের সাথে সন্ধ্যার পরে যে এলাকা ভিত্তিক যে আড্ডাটা, এটা একটু কমাতে হবে। ওকে, এটা আমি বললাম আর কি। তাহলে এইভাবে আমি যেহেতু নিজে ঢাকা গিয়ে পরীক্ষা দিয়েছি এবং প্রতি সপ্তাহে গেছি আমি, এবং রাত জেগেই গেছি, রাত জেগে গিয়ে পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষায় ভালো করেছি। এবং আমার মনে পড়ে যে আমার প্রথম প্রিলি পরীক্ষায় কিন্তু আমি ফেল করি নাই। কেন? আমি ততদিনে প্রিপারেশনটা আমার না হয়েছে, আমার কনফিডেন্স লেভেল আপ করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি পূবালী ব্যাংকের যে যখন রিটেন পাস করে গেলাম, এবং পূবালী ব্যাংকের ভাইভাটা ছিল আমার চাকরি জীবনের ফার্স্ট ভাইভা। হ্যাঁ, এবং এই ফার্স্ট ভাইভাতেই কিন্তু আমার জব হয়ে যায়। ততদিনে আমার সেকাইপের চাকরি 2 বছর কয় মাস যেন কমপ্লিট হয়েছে, ততদিনে আমার চাকরিটা হয়ে যায়। তাহলে গ্রামের থেকে আমি এই যে সাহস নিয়েছি আমার নবম গ্রেডে, যেখানে মানুষ বলতেছে এর দ্বারা চাকরি হবে না, একশো সারাদিন পড়িয়ে বেড়ায়, চাকরি করে, মাস্টারি করে, এখানে ওখানে করে, এর তো পরীক্ষা হবে না। কিন্তু আমি তো জানি যে আমি আসলে পড়াশোনা করি। ঠিক আছে, যে পড়াশোনার ধারাবাহিকতা এখনো আমি বজায় রেখেছি। পড়াশোনা আমার করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, পড়াতে ভালো লাগে, বা আমার পড়াশোনা রিলেটেড যে কোনো কাজে আমাকে ভালো লাগে। ঠিক আছে, তো আমি এই যে এত বড় লং ভিডিও তোমাদেরকে দিলাম, যারা ঢাকায় থাকে, যারা অনেক সুযোগ সুবিধা ভোগ করছে, তারা তো ভালো করবেই। ঠিক আছে, এখন আমার মতো যারা গ্রাম থেকে উঠে আসতে চাও, যারা একেবারে মনে করছো যে আমার দ্বারা হবে না, তাদেরকে সাহস দেওয়ার জন্য এবং তারা কিভাবে সামনে যাবে, তাদের জন্য এটা আমার একটা ছোট্ট এক প্রকারের সহযোগিতা বলতে পারো। এবং আমাকে কিন্তু তোমরা যে কোনো সময়, আমার কাছে আসে অনেকেই, আমার যারা আগের ছাত্র, তারা আসে, স্যার কি করবো বলেন, আমি তাদের চেষ্টা করি পারতপক্ষে ভালো সমাধান দেওয়ার। তবে তুমি যেমন তেমন ভাবেই তুমি টার্গেটটা নাও এবং টার্গেটটা ফিক্সড করো। আমার খুব খারাপ লাগে যখন দেখি আমার দেখা কিছু মেধাবী ছাত্র, খুবই মেধাবী আমার দেখা, তারা দেখি যখন তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি ফর্ম তোলে এবং আলটিমেটলি সেখানে ঢুকে যায়, এবং চাকরিতে একবার ঢুকে যাওয়ার পর কিন্তু সেখান থেকে বের হওয়া কিন্তু কঠিন। ঠিক আছে, মানে পড়াশোনা আর কিন্তু সেভাবে হয়তো মানে একটা অর্থ যখন সংকলন হয়ে যায়, নিজের কাছে যখন অর্থ আসতে থাকে, তখন কিন্তু মানুষ আর সামনে চিন্তা করে না। তো আমি যেটা বলবো, তুমি যা টার্গেট নিয়েছো, তুমি চেষ্টা করবে সেই টার্গেটের বাইরে কোনো চাকরির পরীক্ষা আবেদন না করতে। আর এই আবেদনগুলো তুমি সবসময় নিজে করবে, কারো সহযোগিতা নিয়ে নয়। সবকিছু মানে তোমার আইটি নলেজটা যেন অনেক ভালো হয়। আর একটা বিষয় এখন বলি, এই যে এটা তো গেল বাংলা ইংরেজির ব্যাপারে। সাধারণ জ্ঞানের প্রিপারেশন আমরা কিভাবে নিব? এই সাধারণ জ্ঞানের প্রিপারেশন নেওয়ার জন্য আমাকে অনেকেই বুদ্ধি দিত, পেপার পড়তে হবে, এই করতে হবে, ওই করতে হবে। পেপার পড়ে আসলে তুমি সময় পাবা না, এটা একটা মানে ভুল ধারণা। পেপার পড়ে সময় তোমার পাওয়া সম্ভব না। এটার জন্য তুমি ফেসবুকের সহযোগিতা নিতে পারো, এবং আমি এটা সহযোগিতা পেয়েছি, এবং এটা অ্যাডভার্টাইজই বলা যায় এক রকমের। আমার সময় জাকির বিসিএস স্পেশাল নামে একটা পেজ আছে ফেসবুকে, আমি সেই পেজে যুক্ত হয়েছিলাম। এবং আরেকটা আছে ব্যাংক আওয়ার গোল, হ্যাঁ, লার্জেস্ট ব্যাংক জব, এরকম একটা আছে, অনেকদিন ঢোকা হয় না এগুলোতে। তো সেইখান থেকে আমার আমার মনে আছে যে অনেক ছাত্র, তারা তারা কত ভালো মানুষ। চিন্তা করে দেখো যে তারা নিজের খেয়ে নিজের সময় নষ্ট করে, ফ্রি তাও আবার, হ্যাঁ, ওই যে আপলোড করতেছে। এবং আমার মনে হয়েছে যে জাকির বেসিস স্পেশাল এবং ওই যে যে সাইটটা, যে পেজটা ছিল ব্যাংক আওয়ার গোল, এই জায়গাতেই যে সাধারণ জ্ঞানগুলো আসতো, ওরা প্রতিনিয়ত আপডেট দিত। এবং মজার ব্যাপার হচ্ছে এর বাইরে আমি কখনোই আর দেখি নাই। ওখানে প্রতিদিন একটু, এটা কিন্তু একটা লিমিটেড সময় হতে হবে, দেখা যাচ্ছে ঘুমানোর সময় আমি একটু ঢুকতাম এবং ঢুকে ওটা দেখতাম। এবং যদি যদি মনে হতো যে না এটা গুরুত্বপূর্ণ, আমি একটা স্ক্রিনশট নিতাম, স্ক্রিনশট নিয়ে আমি রেখে দিতাম। এবং আমার মনে আছে আমি যখন স্কুলে শিক্ষকতা করি, তখন ওই যে এক ক্লাসের পর আর এক ক্লাসে যে ফাঁকা সময়টুকু, ওই সময়টুকুতে আবার ওই স্ক্রিনশটগুলো দেখতাম। সাধারণ জ্ঞান কিন্তু মুখস্থ করার বিষয় না, বারবার দেখলেই ওটা মনে থাকে, এবং 4টা অপশান যখন থাকে, এই অপশানগুলো উত্তর করা যায়। তাহলে বই থেকে নয়, বরঞ্চ
ফেসবুক থেকেই কিন্তু আমি এটা এই সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা টোটালি আমার ফেসবুক থেকে, এবং নিউজগুলোও ফেসবুক থেকে আমাকে খুবই সহযোগিতা করেছে এই জাকির বিসিএস স্পেশাল এবং হচ্ছে ব্যাংক আওয়ার গোল যে পেজগুলো খুবই সাংঘাতিক রকমের হেল্পফুল। তখন আমরা এটা পেয়েছি ওখান থেকে হেল্প, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। এরকম এখন অনেক ফেসবুক পেজ রয়েছে, কিন্তু তোমরা তো আসলে ফেসবুকে ঢুকে রিলস ভিডিও ছাড়া দেখো না, কারণ সেখানে মজা পাও। তো এই যে সাময়িক মজা পেতে গেলে তো তুমি দীর্ঘমেয়াদী কিছু হারাবেই, ঠিক আছে? যেমন আমরা ইসলামেও তাই জানি, তুমি যদি সাময়িক আনন্দ ফুর্তিতে মজে যাও তাহলে প্রস্তুত হয়ে যাও কবরের পরে কি হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমাদেরকে বললাম যে কোন জায়গা থেকে তুমি কি কি প্রিপারেশনটা নিবে, এবং আমি এত বড় ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাকে জাস্ট সাহসী করে তোলা। তাহলে তুমি কোনোভাবেই মনে করবে না যে আমি পিছিয়ে আছি, কারণ পিছিয়ে আছি মনে করলেই তুমি শেষ। তাহলে আমি ভিডিওর প্রথমে শুরু করেছিলাম, তুমি মনে করছো যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না, এটাকে ট্রান্সফার করে ফেলো, এই কথাটিকে চেঞ্জ করে ফেলো, কথাটিকে এভাবে করে ফেলো যে আমি পারবো, এই জন্য আমি পারবো। কেন পারবো? কারণ আমি পারবো এই জন্য, কারণ আমার কাছে একটি মোবাইল রয়েছে। আমি পারবো এই জন্য এই মোবাইল দিয়ে সমস্ত তথ্য আমি এখানে বসে পাচ্ছি। আমি পারবো এই জন্য যে আমি সমস্ত নির্দেশনা আমি এখানে বসেই পাচ্ছি। আমি পারবো এই জন্য যে আমার পরিশ্রম করার মানসিকতা রয়েছে, ঠিক আছে? আমি পারবো এই জন্য যে আমি জার্নি করে ঢাকা পরীক্ষা দিতে যে আমার কিছু হবে না, আমি গ্রামের ছেলে, আমার ভিতরে শক্তি সামর্থ্য বেশি, ঠিক আছে? আমার শক্তি সামর্থ্য বেশি, আমরা বেশি আমরা বেশি হচ্ছে লোড নিতে পারি, আমরা কষ্ট সহ্য করতে পারি, এরকম মন মানসিকতা। তখন তুমি এটাকে স্ট্রেংথ হিসেবে নাও, ঠিক আছে? যারা শহরে তারাও অনেক ব্রিলিয়ান্ট, অনেক ট্যালেন্টেড, ঠিক আছে? এটা আমরা জানি, আমরা দেখেছি অনেক ট্যালেন্টেড ছেলেগুলো, মনে হতো কেমন করে এদের সামনে পারবো। এরকম কনফিডেন্স তৈরি হলো যে এই এই জায়গাতে যদি 10 জনের হয় তাহলে আমার হবে। হ্যাঁ, এইরকম কনফিডেন্স ভিতরে এসছিল, এবং এই কনফিডেন্সের জন্যই আমরা এই জায়গাতে আসতে পেরেছি, ঠিক আছে? তা আমি তো প্রথমেই বলেছি যে আমি যেখানে এসেছি সেটাই যে তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে তা না। এটা আমার জন্য, এটা আমার সফলতা, কারণ আমি এভাবে ব্যাংকে জব করব টার্গেট নিয়েছি, এবং ব্যাংকের এন্ট্রি লেভেলে ভালো জায়গাতে এসছি বলে মনে হচ্ছে। অনেকেই আবার আছে দেখো যে এরকম চিন্তা করতে পারে যে আমার এন্ট্রি লেভেলে আমি কেন সিনিয়র অফিসার জয়েন করবো, আমি একেবারে ডিজিএম হিসেবে জয়েন করবো, করতে পারে। সেক্ষেত্রে তাকে আরও পড়াশোনা করতে হবে। যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কেউ যদি মনে করে আমি সিএ করব, সিএ করার পরে দেখা যাবে কি, তাহলে টার্গেটটা এরকম হবে, সিএ করার পরে দেখা যাবে সে সরাসরি এজিএম ডিজিএম হয়ে ব্যাংকে যোগদান করতেছে, বা ভালো ভালো অন্য চাকরিতে যোগদান করতেছে। তাহলে তোমার টার্গেটটা নাও, এবং সেই টার্গেট অনুযায়ী তুমি সেইভাবে আগাও, তাহলে তোমাকে আর পিছপা হয়ে থাকতে হবে না। তুমি কোথায় আছো, কি করছো, কতটুকু সময় পাও, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। তোমার ভিতরের যদি শক্তি নিয়ে আসতে পারো, আমাকে করে দেখাতে হবে, কে কি বলছে এটা কোনো ব্যাপার না, আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই তুমি পারবে। সফলতা একেবারেই তোমার দ্বার প্রান্তে, জাস্ট একবার সাহস করে লেগে পড়ো। দেখা হবে বিজয়ে। ভালো থাকবে সবাই। খুদা হাফেজ।